জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন হাসিনা, ও হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস করল জার্মানির দ্য মিরর এশিয়া। বড়াইবাড়ি মাত্র ৮ জন বিডিআরের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী, হাসিনার মাস্টার প্ল্যান ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। রাতে কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডের প্রমোদ মঞ্চ, ওবায়দুল কাদেরের অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের বাইরে বসে বাংলাদেশকে নিয়ে নতুন কূটকৌশল শুরু করেছে শেখ হাসিনা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, তবে সহসাই এত শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধ হয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতোমধ্যে মার্কিন বিরোধী ৩ জন বামপন্থী সাবেক নেতাদের সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত সার্জিস সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ৪০০ কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন ২৮শে জুলাই, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহল ছিল না। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্টের পর ১০ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কূট পরিকল্পনা করা হয় ১৫ই আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা যে সারা জীবন ভারতের পাচেটে ক্ষমতায় থেকেছে, আজকে তার আরেকটা প্রমাণ দিব। মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে, কিন্তু তাদের এই বীরত্বের পর তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল ২০০১ সালের ১৮ এপ্রিল। যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্প থেকে এর সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে। এমন অবস্থায় বিডিআর ও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআর অপারেশন ক্যাম্পে ৬ রাউন্ড গুলি করে। জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং ৭০ জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের প্রস্তুতি নেয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকে রওনা হয়।
সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের ভেতরে জায়গায় লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ সেফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি। সদর দপ্তরে খবর পৌঁছলে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন সারারাত এবং 19 এপ্রিল সারারাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন। আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফ এর অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে দেয় 16টি দেহ। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। 2001 সালের 7 মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান। শুনতে অবাক লাগলেও হাসিনা সরকার তৎকালীন বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন ওবায়দুল কাদের। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক কর্মকাণ্ডে। পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। হাসিনা সরকারের 15 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকি। দীর্ঘই সময় বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। লাকির বিদায়ের পর পেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্যে কাহন। প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে শুরু হয়ে রাত 2টা পর্যন্ত অফিস। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃতি ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসেবে পাঠানো হতো নারীদেরকে।